প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যশোর বোর্ড 2023-এর সৃজনশীল 6 এটির কত আগে বলা আছে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আসলে অনগদ লেনদেন বলতে এই সকল লেনদেনকে বোঝায় যেগুলো আর কোনো সময় নগদে রূপান্তর হবে না, মানে কোনো চান্স নেই আর নগদে হওয়ার, এগুলোকে বলা হয় অনগদ লেনদেন। হ্যাঁ, দেখতে পাচ্ছ 12 তারিখ বলা আছে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, পণ্যর সাথে আসলে কোনো নগদের সম্পর্ক নেই, যার জন্য এটাকে বলবো আমরা অনগদ লেনদেন। লিখলাম 7,000 টাকা প্রথম কলমে। 17 তারিখ বলা আছে এই পাওনাদারকে পরিশোধ 6,800 টাকা, কিন্তু আমার কাছে সে পাইতো 7,000 টাকা। 7,000-এর স্থলে আমি তাকে 6,800 টাকা আমি পরিশোধ করেছি, তাহলে এই জায়গায় আমার বাট্টার কাজ করেছে 200 টাকা। এই টাকাটা আমার আর কোনো সময় ওকে পরিশোধ করতে হবে না, যার জন্য এটাকে আমি বলবো অনগদ লেনদেন। 21 তারিখ বলা আছে যে দেনাদার নিকটতে 8,800 টাকা পাওয়া গেল এবং 10% বাট্টা সাপেক্ষে অলরেডি 10%-এর কাজ হয়ে যাওয়ার পরে সে আমাকে 8,800 টাকা দিয়েছে, তার মানে এখানে অবশ্যই আমি তাকে বাট্টা প্রদান করেছি। এখন কত টাকা বাট্টা প্রদান করেছি এটা বের করতে হলে যত টাকা পেয়েছি সেটাকে ভাগ করতে হবে 90 দিয়ে। 90 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে যেহেতু 10%-এর কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে 100% থেকে যদি 10%-এর কাজ হয়ে যায় তাহলে কিন্তু আর বাকি থাকে 90%। তার জন্য আমি লিখবো নিচে 90, আর যেহেতু 10%-এর কাজ হয়েছে উপর হবে 10। এই কাজটা করলে আমি বাট্টার কোনোটা পেয়ে যাবো, তাহলে বাট্টা হচ্ছে 200 টাকা। আসলে এইগুলাই ছিল মূলত অনগদ লেনদেন, আর এর যোগফল হচ্ছে 7,400। এইগুলো আমার ক দাগের সলিউশন। এখন সলিউশন করবো খ দাগ। খ দাগে বলা আছে যে জাবেদা দাখিলা দাও 5 তারিখ, 17 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখে। ঠিক আছে, আমরা জানি জাবেদার ঘর হয় 5টি, আমরা আগে ঘরটা করলাম এবং ধারাবাহিক ক্রমে এখন প্রত্যেকটা লেনদেনে জাবেদা দাখিলা দিব। 5 তারিখে বলা আছে যে নগদে বিক্রয়, নগদে বিক্রয় জাবেদা, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব, আর টাকাটা ছিল 30,000, লিখলাম ডেবিটে, লিখলাম ক্রেডিটে। 17 তারিখ বলা আছে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ 6,800 টাকা এবং পূর্ণ নিষ্পত্তিতে। আর এই পাওনাদার যে এই ব্যক্তির আমার কাছে কিন্তু পাইতো 7,000 টাকা, কারণ আমি তার কাছ থেকে ধারে ক্রয় করেছিলাম। এই 7,000-এর স্থলে আমি তাকে পরিশোধ করেছি 6,800 টাকা, তাহলে আমি এখানে বাট্টা পেয়েছি 200 টাকা। এখানে আমি বাট্টা পেয়েছি, এটাকে বলবো আমি বাট্টা প্রাপ্তি। তাহলে যেহেতু পাওনাদারকে পরিশোধ করেছি আমার দায় হ্রাস পেয়েছে, পাওনাদার হবে ডেবিট, পাওনাদার ডেবিট, পাওনাদার হবে 7,000 টাকা। আর বাট্টা প্রাপ্তি হচ্ছে ক্রেডিট 200 টাকা এবং নগদ টাকা আমার হ্রাস পেয়েছে বা আমার নগদ টাকা কমেছে 6,800 টাকা, এর জন্য নগদ হিসাব ক্রেডিট। তাহলে যাবে হচ্ছে এরকম পাওনাদার ডেবিট, বাট্টা প্রাপ্তি ক্রেডিট, নগদ দান ক্রেডিট। তারপরে তারিখ হচ্ছে 21 তারিখ। 21 তারিখ বলা আছে দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার হতে প্রাপ্তি 1,800 টাকা। এতে করে আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য নগদ হিসাব ডেবিট লিখেছি। আর এখানে স্পষ্ট বলা আছে 10% বাট্টায়, 10% বাট্টায় দেনাদার হতে প্রাপ্তি 1,800 টাকা। তাহলে আমি এখানে তাকে কিছু বাট্টা প্রদান করেছি, আর বাট্টাটা কিন্তু আমরা অলরেডি ক নাম্বারে বের করে রেখেছিলাম যে 200 টাকা আমি বাট্টা তাকে প্রদান করেছি। আর বাট্টা প্রদান আমার জন্য একটা ব্যয়, আর সকল ব্যয় মূলত ডেবিট, এর জন্য লিখেছি বাট্টা প্রদান ডেবিট। আর দেনাদার আমার ক্রেডিট হবে এই কারণেই, কারণ দেনাদার এখানে হ্রাস পেয়েছে। হ্যাঁ, সম্পদ হ্রাস পেলে অবশ্যই ক্রেডিট হয়। এই দুইটার যোগফলকে আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে। তাহলে 1,800 আর এখানে হচ্ছে 200, যোগ করলে 2,000 টাকা, তাহলে আমার টোটাল দেনাদারের পরিমাণ ছিল 2,000 টাকা। আচ্ছা, তাহলে জাবেদা হচ্ছে এরকম নগদান ডেবিট, বাট্টা প্রদান ডেবিট, দেনাদার ক্রেডিট। এখন সলিউশন করবো আমরা 28 তারিখ। 28 তারিখ বলা আছে প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 2,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করে এটা অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানের, তাহলে লাগবো নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখানে ব্যক্তিগত বলা নেই যে আমার এখন উত্তোলন ব্যবহার করব, ব্যক্তিগত বলা থাকলে অবশ্যই উত্তোলন লিখতাম। আচ্ছা, ঠিক আছে, এই ছিল আমাদের খড়াগের সলিউশন। এখন আমরা সলিউশন করব এটার গদাগ। গদাগে বলা আছে একটা 3 ঘর নগদান বই প্রস্তুত করো। আমরা জানি 3 ঘর নগদান বইয়ের ক্ষেত্রে 3টি টাকার ঘর হয়, আর এই দিকটাকে বলা হয় প্রাপ্তির পাশ, ওই দিকটাকে বলা হয় প্রদানের পাশ। আর টাকার ঘরটি হচ্ছে নগদ, ব্যাংক, বাট্টা। আর এখানে কোনো স্পেসিফিক তারিখ বলা নেই যে এই তারিখগুলাই নেও, আমাদের প্রত্যেকটি তারিখে নিতে হবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি 1 তারিখ। 1 তারিখ বলা আছে নগদ উদ্ধৃত 40,000 টাকা আর ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা। তাহলে নগদ উদ্ধৃত হচ্ছে একটা সম্পদ, যার জন্য এটা আমি কোন পাশে দেখাবো,
ডেবিট পাশে লিখলাম নগদের কলমে। আর যেহেতু বলা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, এটা একটি দায়, আর দায়টা আমাদের আচ্ছা, তাহলে 10,000 টাকা এই দিক দিয়ে বসলো, এই কারণে এটা একটা দায় প্রকাশ করছে, কারণ এটা একটা ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত। এই ছিল আমার 1 তারিখের কাজ। এরপরে আমরা কাজ করব 5 তারিখের, কারণ যেগুলো অনগদ লেনদেন এটা আমরা অলরেডি বলে দিয়েছি, কারণ আমার এগুলোকে আনবো না আমরা, যার জন্য আমরা 5 তারিখ চলে যাচ্ছি। 5 তারিখে বলা হচ্ছে নগদে বিক্রয় 30,000 টাকা। অবশ্যই একটা প্রাপ্তি, বিক্রয় করলে আমাদের প্রাপ্তি হয়, এই জন্য আমরা প্রাপ্তি মাসে লিখলাম বিক্রয় হিসাব এবং নগদের কলমে লিখলাম 30,000 টাকা। 5 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 8 তারিখ। 8 তারিখ বলা হচ্ছে এই দেনাদারের নিকটতে প্রাপ্তি, চেক প্রাপ্তি। চেক প্রাপ্তিতে আমরা অবশ্যই এটা ব্যাংকের কলমে বসাবো। তোমরা চেক পেয়েছি 20,000 টাকার, যার জন্য আমরা ব্যাংকের কলমে 20,000 টাকা লিখেছি। 8 তারিখের পরবর্তী তারিখ হচ্ছে 11 তারিখ। 11 তারিখ বলা আছে নগদে পণ্য ক্রয়। ক্রয় একটি ব্যয়, ব্যয়ের কারণে আমাদের অবশ্যই টাকা প্রদান করতে হয়, যার জন্য আমরা লিখলাম ক্রয় হিসাব এবং যেহেতু নগদের কলমে লিখলাম আমরা 12,000 টাকা। তারপর তারিখ হচ্ছে 17 তারিখ। 17 তারিখ বলা আছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ 6,800 টাকা। কিন্তু এই 17 তারিখে আমাদের কাছে কিন্তু পাওনাদার পেত টোটাল 7,000 টাকা, কারণ আমরা ধারে ক্রয় করেছিলাম 7,000 টাকা। সেই স্থলে আমরা তাকে পরিশোধ করেছি 6,800 টাকা। তাহলে আমাদের নগদ টাকা কমেছে 6,800 টাকা, নগদে লিখলাম 6,800 টাকা। আর 7,000 এর স্থলে আমি দিয়েছি 6,800, তাহলে আমার এখানে বাট্টা হবে 200 টাকা, কারণ 7,000 এবং 6,800 তফাৎ হচ্ছে 200 টাকা, লিখলাম 200 টাকা। 17 তারিখের পরের তারিখ হচ্ছে 21 তারিখ। 21 তারিখে বলা আছে দেনাদারের নিকট হতে প্রাপ্তি 1,800 টাকা এবং 10% বাট্রায়। যেহেতু আমি 10% বাট্রায় আমি পেয়েছি 1,800 টাকা, আমি লিখব নগদের কলমে 1,800 টাকা। আর বাট্রা 10% আমি অলরেডি ক নাম্বারে হিসাব করেছি যে বাট্রার পরিমাণ 200 টাকা। এই ক থেকে আমি বাট্রা টাকাটা 200 টাকা আমি এখানে এনেছি। তারপরে তারিখ হচ্ছে 28 তারিখ। 28 তারিখ একটি কন্ট্রাএন্ট্রি। 28 তারিখ কন্ট্রাএন্ট্রি বলা যায় ব্যবসা প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এটা যাবে তো হচ্ছে এরকম নগদ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমি নগদের কাজ করতে গেলে বিপরীত লিখবো ব্যাংক, এদিক দিয়ে লিখলাম ব্যাংক এবং টাকাটা লিখলাম নগদের কলমে। সেম ভাবে আমি ওই দিক দিয়ে যে কাজটা করেছি, আমি লিখেছি এই নগদান, কিন্তু কাজ করেছি ব্যাংকের কলমে। এই যে নগদ হিসাব লিখেছি, কাজটা করেছি ব্যাংকের কলমে, লিখেছি 2,000 টাকা। এলো কন্ট্রাএন্ট্রি, এটা উভয় পাশে আমাদের বসাতে হবে। তারপরে কাজ হচ্ছে একদম লাস্ট তারিখে হচ্ছে 30 তারিখ। 30 তারিখ বলা হচ্ছে নগদ টাকা 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা আমাদের ব্যাংকে জমা দিতে হবে। তাহলে নগদ হাতে টাকাটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি, যার জন্য আমি লিখেছি 30 তারিখ এবং লিখেছি ব্যালেন্স সিডি এই 5,000 টাকা। কিন্তু এখানে একটু জায়গা স্পেস থাকতে হবে, এই কারণেই আমি শুধু 5,000 টাকা আমার হাতে রাখবো আর অবশিষ্ট টাকা আমি ব্যাংকে জমা দিয়ে রাখবো। এর জন্য আমাদের একটা কন্ট্রাএন্ট্রি হবে। ব্যাংকে যদি আমরা জমা দিই যাবে তবে এরকম ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা অবশ্যই একটা কন্ট্রাএন্ট্রি। এটা আমাদের উভয় পাশে লিখতে হবে, যার জন্য আমি একটা স্পেস রেখেছি। এই দিক দিয়ে লিখতে হবে, এই দিক দিয়েও লিখতে হবে। তাহলে এই কাজটা করি, হাতে রাখার কাজটা 5,000 টাকা হাতে রাখতে হবে। আমরা এই দিক দিয়ে এই অলরেডি অ্যাডভান্স লিখে রাখলাম ব্যালেন্স সিডি 5,000 টাকা। এখন আমি শুরুতেই কাজ করবো আমি নগদের ঘরের কাজটা। আমার মনে হচ্ছে এই দিক দিয়ে টাকাটা বেশি, যার জন্য এই ব্যালেন্সটা আগে নামালাম। এই 4টা ভ্যালু যোগ করার পর আমি পাচ্ছি 73,800 টাকা। এই বেশি টাকাটা আমি আবার ক্রেডিট পাশে স্থানান্তরিত করব। এই 73,800 টাকা থেকে আমি এই 12,000 টাকা, 6,800 টাকা এবং এই ব্যালেন্স সিডির 5,000 টাকা বিক করব। বিক করার পরে আমি পাবো এই 50,000 টাকা। এই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে আসবো, এটাই আমার কন্ট্রাএন্ট্রির মধ্যে পড়বে। তাহলে কন্ট্রাএন্ট্রি তো আমি আগে উপরে লিখেছি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি কাজ করব যেহেতু এই দিক দিয়ে স্পষ্ট বুঝতে পারছি নগদের টাকাটা এই দিক দিয়ে দেওয়া আছে, তাহলে আমি আর বিপরীত নাম হিসেবে ব্যবহার করব ব্যাংক। সেম ভাবে এই কাজটা আবার 30 তারিখ দিয়ে করতে হবে। এখন কাজ করব আমি এই ডেবিট পাশের কাজটা, যার জন্য আমি নাম ইউজ করব এখন নগদান। লিখেছি নগদান, কিন্তু টাকাটা বসিয়েছি আমি ব্যাংকের কলামে 50,000 টাকা এই দিক দিয়ে যা ছিল। তাহলে এখন বাকি রয়েছে ব্যাংকের কলামে যোগফল নামানো। এখন ব্যাংকের কলামে যোগফল নামাবো। এখানে 20, এখানে হচ্ছে 50, তার যোগফল হচ্ছে 70। এই 70টা আমি আবার ক্রেডিট পাশে স্থানান্তরিত করলাম। এই 70 থেকে আমি এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা বাদ দিব, তাহলে আমি পাবো 58,000 টাকা। তাহলে আমি
এই দিক দিয়ে পেলাম ব্যালেন্স সিটি 5000, আর ব্যাংকের কলমে পেলাম 8000, এই সরি 58000। এই দুইটা সিটি, এই সিটির টাকাকে আমি অবশ্যই বিডি করব আমার ডেবিট পাশে, যার জন্য পরবর্তী মাসের আমি এখানে লিখব পরবর্তী মাসের 1 তারিখ, আর ব্যালেন্স বিডি টাকাটা হবে এখানে যা ছিল তাই। তাহলে এখানে সিটির টাকা ছিল 5000, আমি এখানে লিখব 5000, আর এখানে সিটির টাকা ছিল 58000, লিখবো 58000। এই হলো আমার মূলত 3 ঘরার সলিউশন।